ঈদ মোবারক। অর্থাৎ ঈদ উল ফিতর গত হয়েছে, কিন্তু আমাদের ঈদের আনন্দ থেকেই যাবে। মেরা পিঠা দিয়ে রাখছে, অর্থাৎ চুপ। মাই খাবে কিন্তু আওয়াজ করবে না, কেন? কি চুপ থাকবে? দেখিয়ে দিয়েছে। থেকে আসতে চলেছে এক বিশাল সারপ্রাইজ চমক। আগামী দিনে এমন এক দৃশ্য দেখা যেতে পারে পুরো ফলাফলটাই বদলে দেবে। রীতিমতো বিদ্রোহ শুরু হয়ে গেছে। কড়া ভাষায় বলে দিয়েছেন এনাফ ইজ এনাফ, অর্থাৎ অনেক হয়েছে, এবার থামুন। দর্শক, একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। বিএনপি যতই উল্টাপাল্টা কথা বলুক, উল্টাপাল্টা কাজ করুক, জামাতের রাজপথের আন্দোলনের চাপে পিষ্ট হয়ে জাতীয় সংসদে এই জামাতের দাবি পূরণ করবে। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। যেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করে। অতীতে যে যা কথা দিছে কোনো কথাই তো রাখতেছে না, কেউ কোনো কথা রাখে নাই। প্রত্যেকের ভিডিও আছে, আমার কাছেই আছে ভাই। প্রত্যেকে যা যা কথা দিছে একটা কথা রাখে নাই। তারা শহীদি রক্তের সাথে বেঈমানি করেছে, তারা শহীদ পরিবারদের সাথে গাদ্দারি করেছে। তাদের জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে চুলাই বিক্রি হবে না। যে লঙ্কায় যায় সে রাবণ হয়, এটা তো আমরা অনেক শুনেছি, কিন্তু সেই রাবণ হওয়ার জন্য তো টাইম লাগে। বিএনপি সরকার ক্ষমতায় আসছে 2 মাস হয়েছে, অলরেডি তারা রাবণ হয়ে গেছে, যেটা শেখ হাসিনার লাগছিল 2-3 বছর। দেখুন, আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। তারা শুধু জাতির সাথে না, তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতক করছে। একটা জীবন আল্লাহ দিয়েছেন, লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা লাজিম মাথা নত করব না। আমরা একটা ভোটের অধিকার চাচ্ছি। আমরা তো ভোট দিছি, আপনারা 51% ভোট পাওয়া পাওয়ারে চলে গেলেন, আর আমরা যে প্রায় 70% ভোট দিলাম, সেটার পাওয়ারটা কোথায়? আমাদের পাওয়ারটা ছিনিয়ে নিয়ে গেলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। হ্যাঁ ভোট দিয়েও কি তবে চরম ধোঁকা খেল দেশের সাধারণ মানুষ? ক্ষমতায় যাওয়ার আগে যারা গলার রগ ফুলিয়ে রাষ্ট্রের খোলস পাল্টে ফেলার বড় বড় কথা বলেছিল, গদিতে বসার পর আজ তারা হঠাৎ করে একেবারে নিশ্চুপ। কেন? 84 দফার সেই ঐতিহাসিক জুলাই সনদ কি তবে সুকৌশলে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে? আপনারা যারা লাইনে দাঁড়িয়ে কষ্ট করে হ্যাঁ বক্সে সিল মেরেছিলেন, তাদের সেই ভোটের কি আদৌ কোনো দাম আছে? যদি এই হ্যাঁ ভোটের রায় সরকার বাস্তবায়ন না করে, তবে আগামী দিনে সারা দেশে ঠিক কি ঘটতে যাচ্ছে? দেশের কপালে যে ভয়ঙ্কর ভবিষ্যতে লেখা আছে তার হিসাব মেলালে আপনারও চোখ কপালে উঠবে। দেশের মানুষ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে নিজেদের নাগরিক দায়িত্ব ঠিকই পালন করেছে, কিন্তু নতুন সরকার এই হ্যাঁ ভোটের রায় বাস্তবায়ন নিয়ে এখন এমন সব টালবাহানা করছে যা দেখে দেশের সচেতন মহলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। হ্যাঁ ভোট জয়ী হওয়ার পর সংবিধানে যে বিশাল সব পরিবর্তন আসার কথা ছিল, সেগুলো নিয়ে এখন নানা রকম গড়িমসি চলছে। সাধারণ মানুষ ঠিক কি কি অধিকার থেকে চিরতরে বঞ্চিত হতে যাচ্ছে, চলুন তার একটা সহজ হিসাব মিলিয়ে দেখা যাক। গণভোটে মানুষ যে হ্যাঁ সিল দিয়েছিল তার পেছনে ছিল 84টি সংস্কার প্রস্তাবের এক বিশাল তালিকা, যাকে বলা হচ্ছে জুলাই সনদ। কথা ছিল নতুন সরকার গঠনের পর এগুলো দ্রুত আইনে পরিণত হবে এবং দেশ চলবে একটা সম্পূর্ণ নতুন সিস্টেমে। কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেগুলোর কিছুই হয়তো আর হবে না। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হওয়ার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ধাক্কাটা লাগবে খোদ প্রধানমন্ত্রীর চেয়ারে। জুলাই সনদে পরিষ্কার প্রস্তাব ছিল একজন ব্যক্তি তার জীবনে সর্বোচ্চ 2 মেয়াদ বা মোট 10 বছরের বেশি কোনোভাবেই প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। শুধু তাই নয়, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলীয় প্রধানের পদেও থাকতে পারবেন না। দল এবং সরকারকে সম্পূর্ণ আলাদা করার এই যে যুগান্তকারী উদ্যোগ, সেটাকে যদি এখন বাক্সবন্দি করে রাখা হয়, তার মানে কি দাঁড়ায় জানেন? এর সোজা মানে হলো সেই পুরনো একনায়কতন্ত্র আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির অন্ধকার জগতেই আমরা আবার ফিরে যাব। ক্ষমতায় একবার বসলে কেউ আর গদি ছাড়তে চাইবে না। বর্তমান সরকারের এই সংস্কারটি পাশ কাটাতে চাওয়ার একটাই বাস্তব অর্থ হতে পারে, আর তা হলো ক্ষমতাকে আজীবন নিজের হাতের মুঠোয় আটকে রাখার লোভ। এরপর আসা যাক সংসদের কথায়। এই বিষয়টা শুনলেই আপনি খুব সহজে বুঝতে পারবেন হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে আমার আপনার কত বড় ক্ষতি। প্রস্তাব ছিল আমাদের সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। নিচে থাকবে নিম্ন কক্ষ আর উপরে থাকবে উচ্চ কক্ষ। নিম্ন কক্ষের 400 জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন, আর মূল চেক অ্যান্ড ব্যালেন্সের কাজটা হবে উচ্চ কক্ষে। সেখানে থাকবেন 100 জন সদস্য, যারা আসবেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক হারে। এতে লাভটা কি হতো? নিম্ন কক্ষে যদি সরকার গঠনকারী দল হুট করে নিজেদের খেয়াল খুশি মতো কোনো আজগুবি বা জনবিরোধী আইন পাশ করতে চাইতো, তবে উচ্চ কক্ষে থাকা অন্যান্য দলের সদস্যরা সেটা আটকে দিতে পারতেন। কিন্তু হ্যাঁ ভোটে রায় বাস্তবায়ন না হলে এমন কিছুই হবে না। সরকার যা চাইবে সংসদে ঠিক তাই পাশ হবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে পুরো দেশটাকে আবারও দলের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলার যে পুরনো রেওয়াজ, সেটাই আবার মানুষের ঘাড়ে চেপে বসবে।
দর্শক, আপনাদের একটা ছোট্ট অনুরোধ করতে চাই। দেশের রাজনীতির এমন সব জটিল হিসাব নিকাশ আর খবরের পেছনের আসল খবর সবচেয়ে সহজ ভাষায় বুঝতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প নিউজ। আপনাদের সমর্থনই আমাদের সত্য তুলে ধরার সাহস যোগায়। এবার চলুন দেখি রাষ্ট্রপতির ক্ষমতার কেন্দ্রে কি ঘটছে। রাষ্ট্রপতির ক্ষমতার একটা বিশেষ দিক নিয়েও বড়সড় পরিবর্তন আসার কথা ছিল, যা বাস্তবায়ন না হলে সবচেয়ে বেশি ভুগবে সাধারণ মানুষ। সেটা হলো দাগী অপরাধীকে ক্ষমা করার ক্ষমতা। হ্যাঁ ভোটে বলা ছিল ভিকটিম বা ক্ষতিগ্রস্ত পরিবারের সরাসরি সম্মতি ছাড়া রাষ্ট্রপতি চাইলেই কোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারবেন না। এটা ছিল একটা বিশাল নৈতিক পরিবর্তন। কিন্তু বর্তমান সরকার যদি এই সংস্কারটি ঝুলিয়ে রাখে, তবে আমাদের ধরে নিতে হবে যে দলীয় বিবেচনায় বড় বড় দাগী অপরাধী এবং খুনিদের মাফ করে দেওয়ার সেই ঘৃণ্য রাস্তাটা তারা ইচ্ছে করেই খোলা রাখতে চাইছে। অপরাধ করে দলের ছত্রছায়ায় পার পেয়ে যাওয়ার এই অপসংস্কৃতি আমাদের সমাজে আবারও জাঁকিয়ে বসবে। বিচার বিভাগের স্বাধীনতার কথা নিশ্চয়ই সবার মনে আছে। এতদিন হাইকোর্টের বিচারপতি নিয়োগ দিতেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তাদের নিজেদের রাজনৈতিক ইচ্ছা মতো। হ্যাঁ ভোটের প্রস্তাবে বলা ছিল একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে, তারাই ঠিক করবেন কে বিচারক হবেন। বিচারকদের কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখানো চলবে না, দেখালে সেটা সরাসরি অসদাচরণ হিসেবেই ধরা হবে। এমনকি বিচারকদের সম্পত্তির হিসাবও প্রতি 3 বছর পর পর সাধারণ জনগণের সামনে প্রকাশ করার কথা ছিল। কিন্তু এখন এসব প্রস্তাব নিয়ে যে চরম নীরবতা চলছে, তা থেকে জনগণের কাছে কি মেসেজ যাচ্ছে? মেসেজটা খুব পরিষ্কার। বিচার বিভাগকে স্বাধীন হতে দিলে তো আর নিজেদের ইচ্ছে মতো মন মতো রায় পাওয়া যাবে না। বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তা করার জন্য আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর যে রাজনৈতিক সুবিধা, সেটা তো তখন আর থাকবে না। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে এই বিচার বিভাগ আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হতে থাকবে। আর সাধারণ মানুষ ন্যায় বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরে ঘুরে জুতো তলা ক্ষয় করবে, কিন্তু সত্যিকারের বিচার পাবে না। নির্বাচন ব্যবস্থার কথায় আসি। হ্যাঁ ভোটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল, তবে সেটা আগের মতো নয়। সরকারি দল, বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের মতামতের ভিত্তিতে সবাই মিলেমিশে একটা নিরপেক্ষ লোক খুঁজে বের করার কথা ছিল। কিন্তু বর্তমানে সরকার যদি এই হ্যাঁ ভোটের রায় কার্যকর না করে, তবে আগামী নির্বাচনগুলোতে কি হবে? আবারও কি দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে কোনো প্রহসন হবে? হ্যাঁ ভোট বাস্তবায়ন না হওয়া মানেই হলো একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার কফিনে জেনে শুনে শেষ পেরেকটা ঠুকে দেয়া। অনেকে হয়তো সরকারের পক্ষে সাফাই গিয়ে বলবেন, এতগুলো বিষয় একসাথে একটা মাত্র হ্যাঁ বা না অপশনে জুড়ে দেওয়াটা ঠিক হয়নি। এই যে প্যাকেজ সিস্টেম, হয় পুরোটা নাও, না হয় পুরোটা ফেলে দাও। বর্তমান সরকার হয়তো এই যুক্তিটাকেই এখন তাদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। তারা হয়তো বোঝাতে চাইছে যে মানুষ সব সংস্কার চায়নি, তাই তারা বেছে বেছে কাজ করবে। কিন্তু এটা একটা চরম খোঁড়া যুক্তি, কারণ মানুষ ভোট কিনতে গিয়ে হ্যাঁ সিলটা দিয়েছিল এই পুরো 84 দফার পরিবর্তনের আশাতেই। এখন যদি সরকার সেই রায়কে পাশ কাটিয়ে যায়, তবে পুরো ব্যাপারটাই চলে যাবে নতুন সরকারের একক খেয়াল খুশির উপর। তারা চাইলে পুলিশকে নিরপেক্ষ করবে, না চাইলে পুলিশকে নিজেদের পেটুয়া বাহিনী হিসেবেই রেখে দেবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, হ্যাঁ ভোট জয়ী হওয়ার পরও সরকার সংস্কার বাস্তবায়ন করছে না। এর ফলে দেশের সামগ্রিক পরিস্থিতি কোন দিকে যাবে? জনগণ তো আর আগের মতো বোকা নয়। তারা একটা বিশাল পরিবর্তনের আশায়, রাষ্ট্র সংস্কারের আশায় গণভোটে হ্যাঁ জয়যুক্ত করেছিল। এখন যদি তারা দেখে যে তাদের এই রায়কে, তাদের দেয়া ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে, তবে মানুষের মধ্যে একটা চরম হতাশা আর ক্ষোভের জন্ম নেবে। যে জনরোষ বা গণ অভ্যুত্থানের উপর ভর করে এই পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছিল, সেই জনরোষ আবারও ফুঁসে উঠতে পারে। কারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা জানে কাগজে কলমে যতই ভালো কথা লেখা থাকুক না কেন, দলীয় দলগুলো যদি সেটা মানতে না চায়, তবে দিন শেষে সাধারণ মানুষকেই এর চরম মূল্য চোকাতে হয়। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে পুরো দেশ একটা ভয়াবহ সাংবিধানিক আর রাজনৈতিক সংকটের মুখে পড়বে, যেখান থেকে বের হওয়া খুব একটা সহজ হবে না। রাজনীতির মাঠে আজ আরেকটি বড় ভূমিকম্প ঘটে গেছে। আজ রবিবার সন্ধ্যা 6:30টার দিকে রাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি লাভ করেছেন পতিত স্বৈরাচারের অন্যতম প্রধান সহযোগী এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রিয় দর্শক, এই মুক্তি কোনো আইনি প্রক্রিয়ার স্বাভাবিক ফলাফল নয়, এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক সমঝোতা। বর্তমান বিএনপি সরকারের একটি বড় অংশ এবং ভারতের সাউথ ব্লকের থিঙ্ক ট্যাঙ্করা দীর্ঘদিন ধরেই একটি মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে, যার নাম হলো রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশোধিত আওয়ামী লীগ। ভারত খুব ভালো করেই জানে যে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে। অন্যদিকে বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তরুণ প্রজন্মের দল জাতীয় নাগরিক পার্টি যে বিপুল উত্থান ঘটেছে, তা ভারতের জন্য চরম আতঙ্কের কারণ। তাই ভারতকে খুশি করতে এবং এনসিপি জামায়াত জোটকে কাউন্টার দিতে বিএনপি এখন চাইছে শিরিন শারমিন চৌধুরীর মতো তুলনামূলক সফট বা ক্লিন ইমেজের নেতাদের সামনে এনে আওয়ামী লীগকে নতুন মোড়কের রাজনীতিতে পুনর্বাসন করতে। বিএনপি মনে করছে, শিরিন শারমিনের হাত ধরে যদি এই রিফাইন্ড আওয়ামী লীগ কাজ শুরু করে, তবে একদিকে যেমন ভারতের মূল এজেন্ডা বাস্তবায়ন হবে এবং দিল্লির সমর্থন পাওয়া যাবে, অন্যদিকে ভোটের মাঝে আওয়ামী লীগের পুরনো ভোট ব্যাংককে কাজে লাগিয়ে এনসিপি এবং জামাতকে ঠেকানো সহজ হবে। এটি জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের সাথে এক চরম এবং
ক্ষমার অযোগ্য বেইমানি। যে স্বৈরাচারী সরকার হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে মেরেছে, তাদের স্পিকারকে আজ কারাগার থেকে মুক্ত করে এনে নতুন করে রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে শুধু নিজেদের গদি টিকিয়ে রাখার স্বার্থে। সরকারের এই নগ্ন দলীয়করণ, ব্যাংক ধ্বংসের পায়তারা এবং ফেসিবাদের দোসরদের পুনর্বাসনের চক্রান্ত যখন একদম পরিষ্কার, ঠিক তখনই রাজপথ কাঁপানো এক বিশাল হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে তিনি আজ অত্যন্ত কড়া ভাষায় বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছে। এটি কোনো দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়, জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, এটি সেই উদ্যোগের বিষয়। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। নাহিদ ইসলামের এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক রেটরিক বা ফাঁকা বলি নয়, এটি হলো বর্তমান সরকারের প্রতি তরুণ প্রজন্ম এবং জুলাই যোদ্ধাদের চূড়ান্ত আলটিমেটাম। নাহিদ ইসলাম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে সরকার যদি মনে করে তারা ইসলামী ব্যাংক ধ্বংস করে জামাতকে শেষ করে দেবে আর শিরিন শারমিনদের মুক্তি দিয়ে ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় টিকে থাকবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। জেনজি প্রজন্ম এবং জুলাই বিপ্লবের নায়করা ঘুমিয়ে নেই। তারা সংসদের ভেতরে যেমন লজিক দিয়ে লড়াই করছে, তেমনি রাজপথেও আরেকটি গণ অভ্যুত্থানের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। যখন একটি সরকার শহীদদের রক্তের সাথে বেইমানি করে, যখন লুটেরা এবং ফ্যাসিস্টদের পুনর্বাসন করে, তখন সেই সরকারকে ক্ষমতাচ্যুত করা শুধু রাজনৈতিক অধিকার নয়, বরং নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। আজকের এই তিনটি ঘটনা, ইসলামী ব্যাংকের এমডিকে জোরপূর্বক ছুটিতে পাঠানো, শিরিন শারমিনের মুক্তি এবং নাহিদ ইসলামের হুমকি, প্রমাণ করে যে 2026 সালের বাংলাদেশ এখন এক ভয়ঙ্কর ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। সরকার এক পায়ে খাদের কিনারে দাঁড়িয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, আর অন্যদিকে তরুণ প্রজন্ম দেশকে বাঁচানোর শেষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে? ইসলামী ব্যাংক কি সত্যিই ধ্বংসের মুখে? শিরিন শারমিনের রিফাইন্ড আওয়ামী লীগ কি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে, নাকি জামায়াত এবং এনসিপি নেতৃত্বে তরুণ প্রজন্ম আরেকটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সব চক্রান্ত ধূলিসাৎ করে দেবে? গত 2 বছর পুরো বাংলাদেশ সংবিধানে আটকে গেছে, এমন ভাবে আটকাইছে এখান থেকে আর বের হইতে পারতেছে না। প্রতিদিনই সংবিধান সংবিধান সংবিধান। এখন আমার ওই বোনটার কথা মনে পড়ে। বোন তো না, আমার মেয়ে বয়সী, আমার মেয়ে হচ্ছে বড় হবে। বলছিল না, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা। আর কোথায় গেল সেই দিনগুলা? এখন আমাদের পিছনে সংবিধান, সামনে মুক্তি। আরেকটা পিচ্চির কথা মনে পড়ে, ছোট্ট একটা বাচ্চা উত্তরার দিকে, ওকে সাংবাদিক জিজ্ঞেস করতেছিল, তুমি কেন এখানে যদি গুলি খাও? তো আমি গুলিরে তো ডরাই না। আবার জিজ্ঞেস করলো, তোমার মা বাবা কি জানে তুমি এখানে আসছো? তো হ্যাঁ জানে, আসছি, বইলা দিছি, যদি মইরা যাই দাবি রাখো না। মারা গেলে গেছি, ওদের গুলিকে আমরা ভয় পাই না। ওদের গুলি ভয় পাও না? না। তখন তোমার বাবা মাকে কে জবাব দেবে? আমার বাবা মাকে আমি গুলি আসছি, যে মরে গেলে আর দাবি রাখো না। বিপদ কাইটা গেলে মানুষ সবকিছু ভুলা যায়। বিপদে পড়লে দেখবেন সেকেন্ডে সেকেন্ডে দমে দমে আল্লাহকে ডাকে। বিপদটা কাইটা গেলে না, প্রতি শুক্রবারে নামাজ পড়া যায়, স্মরণ করে। জুম্মার দিন তাও বাসার থেকে ঠেলা পাঠায়, এই নামাজে গেলা না, লজ্জায় নামাজে যায়। কিন্তু বিপদে পড়লে দমে দমে মানুষ আল্লাহকে ডাকে। মানুষ এরকমই, কি করবেন বলেন? দেখেন, আমাদের আপার কথা বলি, ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ। ইলিয়াস আলীকে তো আপনারা সবাই চিনেন, বিএনপির ছাত্র নেতা ছিল, বলিষ্ঠ কণ্ঠ। উনি প্রতিবাদ করছিল, এই যে ট্রানজিট দেওয়া হইলো ভারতকে, এটা কেন দেওয়া হইলো, কিভাবে দেওয়া হইলো, এই চুক্তিতে কি লেখা আছে, এখান দিয়ে কি শুধু ওদের মালপত্রই যাবে, ওদের গোলা বারুদ যাবে না, এটার কোনো নিশ্চয়তা আছে? এরকম বক্তব্য রাখছিল। তারপরে তার একটুখানি ফুটেজ পাওয়া গেল শেরাটন হোটেলে, এরপরে গায়েব, আর তাকে পাওয়া যায় নাই। আরে ওনার ওয়াইফ ওনার বাচ্চাকে নিয়ে শেখ হাসিনার কাছে যা দাঁড়ায়া ছিল যে আমার স্বামীকে ফেরতাই না দেন, কান্নাকাটি করতেছিল। শেখ হাসিনার চোখের পানি মুইছা টুইছা বাসায় পাঠাইয়া দিছে। তারপর অনেক দিন চলে গেল। একটা টাইমে 5 আগস্টের পর নিশ্চয়ই উনি জানতে পারছে ওনার হাজব্যান্ড আর এই পৃথিবীতে নাই। যাই হোক, ওনার হাজব্যান্ডের কারণে আজকে উনি সংসদে। আর এই সংসদে আইসা, আপা এটা কি করলেন আপনি? গুম খুন অধ্যাদেশের ব্যাপারে আপনি কোন রকম প্রতিবাদ করলেন না, মাইনা নিলেন। বিরোধী দল যখন বাইরে চলে যাচ্ছিল ওয়াক আউট কইরা, আপনি যদি তাদের সাথে সাথে চলে যাইতেন না, পা আজকে সবাই মাথার মণি হয়ে যেতেন। তো মাথার মণি আপনি যদি যাই ওই সংসদের সামনে বৈশা পড়তেন অনশনে, যে না আমি এগুলো মানি না, কারণ আপনি তো আপনার হাজবেন্ডকে হারাইছেন, ব্যথাটা তো আপনারই। কিন্তু আপা আপনি সে ব্যথা ভুইলা কোন পাথর চাপা দিলেন বুকে, যে পাথর চাপা দিয়ে আপনি ওনাদের সঙ্গে মত দিলেন, সহমত হইলেন, বিরোধী দলের সঙ্গে ওয়াক আউট করলেন না, মাইনা নিলেন। শেখ হাসিনার সংবিধানে যেভাবে ছিল আইনটা সেভাবেই রাইখা দিলেন। এটা আপনি কি করে পারলেন আপা? আপনি কি নিজে ডুবাইলেন না? আপনি যদি ওয়াক আউট করতেন আপা, ইতিহাস রচনা হইতো।
আপনি যদি অনশনে বসতেন, দেখতেন এই দেশের মা বোনরা আপনার পাশে এসে বসতো, হাজার হাজার না লক্ষ লক্ষ মা বোন আপনার পাশে এসে বসতো। আপনি যদি একটা বার প্রতিবাদ করে ওই সংসদ থেকে বাইরে হয়ে যেতেন। কি করলেন আপা? আপনি কিভাবে মাইনা নিলেন? হাজবেন্ড তো হারাইছেন আপনি, ব্যথাটা তো আপনার। বাংলার ঘরে ঘরে প্রতিটি নারীর মনের মধ্যে আপনি স্থান করে নিতে পারলেন, কিন্তু আজকে সেই স্থানটা হারাইছেন। সবারই প্রশ্ন, উনি কিভাবে এটা পারলো, উনি কিভাবে মাইনা নিল? ওনার তো সংস্কারের সঙ্গে থাকা উচিত ছিল, কিন্তু উনি সংস্কারে নাই। ভাই ব্রাদার, সংস্কারের কথা আসলি না ভাই, আমার সালাউদ্দিন সাহেবের চেহারাটা ভাইসা উঠে। হ্যাঁ ভাই, আমি ঘুমের মধ্যে ওনাকে দেখতে পাই, কারণ গত 2 বছর ওনাকে দেখতে দেখতে ওনার ভক্ত হয়ে গেছি। তো পুরা মুখস্থ, তো চলতে ফিরতে একটা পুরাই সংবিধান। হ্যাঁ ভাই, ধরে নিতে পারেন ভ্রাম্যমান সংবিধান। ওই যে ভ্রাম্যমান লাইব্রেরি দেখছেন না, গাড়িতে করে বই নিয়ে ঘুরে, উনি চলতে ফিরতে একটা স্বয়ং সম্পূর্ণ সংবিধান। ওনাকে দেখলেই আমার খালি সংবিধানের কথা মনে পড়ে। উনি এই সংবিধানের গিট্টুতে ভাই আটকায় ফেলাইছে পুরা বাংলাদেশকে। উনি সংবিধানের দড়ি দিয়া পুরা বাংলাদেশটা এক জায়গায় বাইন্দা ফেলাইছে, কিন্তু এই সংবিধানের ভিতর দিয়েই সব কিছু হইতাছে। যেমন সাবেক স্পিকার শিরিন আক্তার আজকে বের হয়ে গেল, মুক্তি পেয়ে গেল। ব্যাপারটা কেমন হলো চিন্তা করেন, 5 দিন না 6 দিন হয় উনি জেলে গেছে, অনেকগুলা মামলা, 5টা 6টা মামলা, তারপর আজকে 5 দিন পর বাইরে হয়ে গেছে। উনি যে বাইরে হয়ে যাবে এটা সবাই বুঝতে পারতেছিল। ব্যাপারটা কেমন হয়েছিল জানেন? মনে করেন আমার কাপড়ে ময়লা লাগছে, দাগ লাগছে, আমি এটা কি করুম? লন্ড্রিতে পাঠামু, পরিষ্কার কইরা আবার এই না গায়ে দেবো। উনার ব্যাপারটা এমন হয়ে গেছে, উনাকে এমন একটা টাইমে বাইর করে আনলো, আইনের হাতে তুলে দিল, মনে হইলো লন্ড্রিতে পাঠাইছে। ওই যে 5টা দাগ লাগছিল, মানে মামলা ছিল, এগুলা ধুয়া মুইছা আবার উনি চলে আসলো। মানে পুরা আইনটাকে, জেলখানাটাকে, আদালতকে একটা লন্ড্রি হিসাবে ব্যবহার হইলো, তাই না? এটাই ধইরা নিতে পারি। কিন্তু ওনাকে এত তাড়াতাড়ি ছাইরা দেওয়াতে এখন একটা আলাপ আলোচনা হইতাছে চারিদিকে। সেটা কি? আওয়ামী লীগ ফেরত আসতেছে, অথবা ওই যে গুড আওয়ামী লীগ, গুড আওয়ামী লীগ আমরা বলতাম না, সেই গুড আওয়ামী লীগের হাল ধরবে, নৌকার হাল ধরবে শিরিন আক্তার চৌধুরী। এরকমই গুজব শোনা যাচ্ছে, কোনটা সত্য কোনটা মিথ্যা পরে বোঝা যাবে। তবে একটা প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করছিল গত সরকার, তখন তো ভাই আমাদের দেশের ভিতরে অনেকে প্রতিবাদ করছে, আর পার্শ্ববর্তী দেশ থেকে ভাই ঝাঁপায়া পড়ছিল। কেন এটা করা হইলো? এটা তো গণতন্ত্রকে গলা টিপা মারা হচ্ছে, এরকম একটা প্রতিবাদ উঠছিল। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।